কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করে ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? স্যার, গতকাল দেখা গেল পার্কস্ট্রিটের রাস্তায় কিভাবে আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একজন হতদরিদ্র পথবাসিনীকে আহ, কার্যত তিরস্কার করলেন, ফুঁসে উঠলেন দুধ গরম করা নিয়ে। তিনি যখন বলছেন বাচ্চার দুধ গরম করা হচ্ছে। আপনি তো কলকাতার মেয়র ছিলেন স্যার, কিভাবে দেখছেন বিষয়টাকে? না না, এরা তো, এদের মানবিকতা মূল্যবোধ বলে তো কিছু নেই। বিজেপি দলটার সামগ্রিক চিন্তা হচ্ছে যে প্রশাসনকে কাজে লাগাও, প্রান্তিক মানুষকে সরিয়ে দাও এবং বিভাজন তৈরি করো। এর বাইরে কোনো একটা কর্মসূচি বিজেপি নেয়নি। এবং কলকাতা শহরের বুকে এই বিজেপি ক্ষমতায় আসার পাওয়ার, তারা কি করেছেন? প্রথমেই হকার উচ্ছেদ করেছেন, হতদরিদ্র মানুষ যারা জীবিকা কেড়ে নিয়েছেন, বস্তিবাসী মানুষদের উচ্ছেদ করে দিচ্ছেন। এমনকি অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হচ্ছে যে তাদের আইনজীবীরা কোর্টে সওয়াল করছেন যে বস্তিবাসী মানেই হচ্ছে অপরাধী। এই ধরনের অমানবিক, সাংবিধানিক মূল্যবোধ বিরোধী একটা ধান্দাবাজ গোষ্ঠী ক্ষমতায় এসেছে, তার সর্বোচ্চ কুফল আমরা দেখতে পাচ্ছি, দগদগ করে ফুটে উঠছে। আক্রমণ করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রকে। উদ্দেশ্য হচ্ছে যে মানুষের স্বাধীন চিন্তা চেতনা, জীবন জীবিকা তাকে ধ্বংস করে দাও, সম্পদ থেকে লুট করে ওই দুটি পরিবারের হাতে তুলে দাও। এর বাইরে এদের কোনো পরিকল্পনা নেই। আপনি দেখবেন, আমি একটা পোস্ট করেছি যে এদের থেকে আমাদের আজাদি চাই। স্যার, আপনি একটা কথা বললেন, আমি কথাটা নিলাম যে আইনজীবীরা আদালতে বলছেন বস্তিবাসী মানেই অপরাধী। মানে স্যার, আমাদের রাজ্যে তো, আমাদের দেশের বাস্তবতা হচ্ছে অসংখ্য মানুষ বস্তিতে বাস করেন এবং রাজ্যের অধিকাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন বলেই তারা তো সরকারে এসেছেন, মানে এদের ভোটেই তো সরকারে ভোট এসেছেন। পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য অনর্গল মিথ্যা কথা বলেছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, ধর্মীয় সুড়সুড়ি দিয়েছেন। আজকে মানুষ সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করছেন যে এই ধরনের একটা আহ, কি বলবো, দেশ বিরোধী শক্তি। আমি বারবার বলি, অনেক আমাকে গাল দেন, দেশ বলতে তো শুধুমাত্র সীমান্ত রেখা বোঝায় না, দেশ বলতে বোঝায় দেশের মানুষ, হুম হুম। অগণিত মানুষ, যে মানুষ তার জীবন জীবিকার জন্য প্রতিদিন মেহনত করছেন। সেই মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে তারা আমার কাছে দেশ বিরোধী। স্যার, একটু আইন জানতে চাইবো। মানে সত্যি তো এটাও তো একটা সমস্যা, অনেকে বলছেন যে কলকাতার রাস্তায় ফুটপাথে এইভাবে হকার বলুন বা পথবাসী মানুষ বলুন, সেক্ষেত্রে ঠিক পুরো আইনটা কি বলছে মানে দেখুন, এ নিয়ে আমি দীর্ঘ সওয়াল করছি কলকাতা হাইকোর্টে হুম হুম দীর্ঘদিন ধরে। সংবিধানটাই হচ্ছে সবার উপরে আইন। হুম হুম কোনো আইনই সংবিধানের উপরে নয়। যে সংবিধান আমাকে মৌলিকভাবে আমার এই অধিকারকে বলেছে আমার মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার অধিকার মানে আমাদের সুপ্রিম কোর্ট সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শুধুমাত্র জৈবিক অস্তিত্ব নয়, মানবিক অস্তিত্ব। তার সুস্থভাবে জীবনযাপনের ব্যবস্থা, তার শিক্ষার ব্যবস্থা, তার খাদ্যের নিরাপত্তা, এইটাই হচ্ছে বেঁচে থাকা। সেই অধিকারটাকে নিশ্চিত করতে হবে। পথ চলতে গেলে নিশ্চয়ই কিছু মানুষের অসুবিধা হয়, তার থেকেও বড় অসুবিধা যে মানুষগুলোর মাথায় ছাদ নেই, তারা কোথায় যাবে? স্যার, আপনি সুতরাং এই হ্যাঁ। এই এই- আমি এই সাংবিধানিক ব্যাখ্যা বারে বারে হাইকোর্টে দেওয়ার চেষ্টা করেছি। কোনো কোনো বিচারপতি গ্রহণ করেছেন, কোনো কোনো বিচারপতি শুনছেন। সংবিধানটাকে তো বুঝতে হবে। ওরা তো সংবিধান শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন। সংবিধানে শপথ নিয়ে মন্ত্রী হওয়ার সময় কোথায় বলেছিলেন যে ক্ষুধাতুর শিশুর খাদ্যটাকে আমি মেরে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো, করতে দেবো না? বহুদিন আগে নজরুল লিখেছিলেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় যে একটু ভাত আর একটু নুন।
একদমই স্যার, চাই দুটো ভাত একটু এইসব একেবারেই। এইসব বোধ কি এদের আছে নাকি? স্যার আপনি গত কয়েকদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আপনি ঘুরে বেড়ালেন, সফর করলেন। আপনি স্বভাবতই ক্লান্ত, তবুও আমি আপনার কাছে আরো দুটো একটা প্রশ্ন একটু করতে চাই। একটা জায়গা যে আপনি তো শুধুমাত্র একজন আইনজীবী নন বা একজন প্রশাসক নন, দীর্ঘদিন ধরে একজন রাজনীতির মানুষ। আমরা জানি যে রাজনীতির মানুষরা অন্তত আপেক্ষিকভাবে মানে প্রকাশ্যে তাদের মানবিক দিকটা বজায় রাখার চেষ্টা করেন। একজন মন্ত্রী তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করছেন সেই ভিডিও যেখানে তিনি বাচ্চার দুধ গরম হওয়ার কথা শুনেও তাকে তিরস্কার করছেন। আমি বলতে চাইছি জনমানসে যে একটা রিয়াকশন হতে পারে, এই নিয়ে কি মন্ত্রী আদৌ ভাবিত না, নাকি ক্ষমতাকে চিরস্থায়ী ভাবছেন? না না না, ওদের পিতৃভূমি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল সরকার গর্বের সঙ্গে বলেন যে প্যালেস্টাইনিয়া আমরা খুন করছি, খুন করব, খুন করে আমরা নারী শিশু হত্যা করে গর্বিত। সেই ইসরায়েলের নেতানিয়াহুর বন্ধু হচ্ছেন ওদের নেতা মোদি, এবং মোদি বলছেন ইসরায়েল আমার পিতৃভূমি। ওরা তাই, গরিব মানুষ মরে গেল, খেতে পেলো না, তো কি যায় আসে? ওদের কাছে কিচ্ছু যায় আসে না, ওদের কাছে কোনো মানবিক মূল্যবোধ নেই। ওদের মানবিক মূল্যবোধ হচ্ছে যারা ধনবান তাদের সেবা করো। সুতরাং মানবিকতা বোধটাও তো পরিবর্তন হয় পরিস্থিতির সঙ্গে। এবং ওরা যখন ইসরায়েলের ওই রকম গণহত্যাকে দুহাত তুলে সমর্থন করতে পারে, তাহলে ওরা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বুকে একজন ক্লিষ্ট মা তার সন্তানকে কোনো রকমের দুধ জোগাড় করে গরম করে দিচ্ছে, এটা ওদের পক্ষে পছন্দ হবে না। কেন করবে? আমরা তো বেঁচে গেছি যে উনি ওটা লাথি মেরে ফেলে দেননি। হ্যাঁ স্যার, একটু প্রসঙ্গান্তরে যাব, আমি অল্প সময় আর সামান্য নেব আপনার কাছে। আপনার বিধানসভা কেন্দ্র আপনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন, আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘটনাচক্রে, তার নামটি আমার আগে জানা ছিল না, এখন নামটা জানি, পদবী মনে নেই, ভদ্রমহিলা অভিনয় করেন। তিনি শর্বরী দেবী। তিনি যদিও যাদবপুর বিধানসভা মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তিনি সেখানে উপস্থিত হলেন এবং বললেন সারা রাত তাণ্ডব চলবে ইত্যাদি বিষয়ে। গোটা বিষয়টা যাদবপুরে আপনি কিভাবে দেখছেন? তারপরে আবার তিনি ঢোকও গিললেন। দেখুন, এই গোটা বিষয়টাকে আপনার ধারাবাহিকভাবে দেখতে হবে, শুধু যাদবপুর নয়। ভারতবর্ষের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তার চর্চা হয় সেখানেই আক্রমণ হয়েছে। আক্রমণ হয়েছে জেএনইউতে, আক্রমণ হয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে, আক্রমণ অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সিটিতে হয়েছে। কলকাতার বুকে যাদবপুর একমাত্র প্রতিষ্ঠান যে তার আহ, মেধাগত যোগ্যতা নিয়ে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আছে। তাকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না। আগে তৃণমূল সরকারও যা করেছে এটারে তার প্রবৃদ্ধি হচ্ছে। এরা মেধা চর্চাকে ভয় পায়। এরা মেধা চর্চাকে ভয় পায় বলেই পাশবিক শক্তি দিয়ে ভাবছে ওরা মেধা চর্চা যারা করেন তাদের ভয় পাইয়ে দেবেন। এতই যদি সহজ হতো তাহলে আর পৃথিবীর সভ্যতার অগ্রগতি হতো না। সেইটুকু বোঝার মতো মেধাও ওদের নেই। স্যার বিষয়টা হচ্ছে যেটা যে ভদ্রমহিলা তিনি বললেন বেশ নাটকে করেই বললেন যে তাণ্ডব হবে, ইত্যাদি হবে, এটা হবে, ওটা হবে, একদিনের মধ্যেই সম্পূর্ণ গিরগিটির থেকেও দ্রুত রং বদল করলেন, যে যেভাবে তৃণমূল থেকে বিজেপি রং বদল করছে। আমি বলতে চাইছি সেটব্যাকটাকে, এই পশ্চাৎপসরণটাকে আপনি কিভাবে দেখছেন? তার কারণ হচ্ছে তিনি দেখেছেন পাল্টা সুচিন্তিত জনগণ তারা গর্জে উঠেছেন। দেখছেন না আজকে গোটা দেশ জুড়ে যেভাবে শিক্ষিত জনসম্প্রদায় ক্ষিপ্ত হয়ে উঠেছে, তাতে ওদের গুরুকেও মাথা নত করতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাথা নত করে ওই রকম মানে কি বলবো ভেলকিবাজি দেখানো ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। আপনি তো জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ মানুষ, কিছুদিন আগে অবধি রাজ্যসভার সদস্যের দায়িত্ব পালন করেছেন। রাহুল গান্ধী ইদানিং আমি তাকে দেখতে পাচ্ছি যে তিনি থানায় গিয়ে একদম স্ট্রিট পলিটিক্স শুরু করেছেন এবং থানায় গিয়ে অফিসারকে সরাসরি চার্জ করছেন যে এই ডিপার্টমেন্টের প্রধান কি অমিত শাহ, তাহলে অমিত শাহের ছবি কেন? এবং একটি সভায় দেখতে পাচ্ছিলাম, দর্শককেও দেখাবো, তিনি বলছেন জেএনসিদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, যে ইউ মে বি ওয়াইফ অফ সামবডি, ইউ মে বি ডটার অফ সামবডি, ইউ মে বি সিস্টার অফ সামবডি, বাট ইউ বিলং টু ইয়োর সেলফ। এই যে বার্তা, মনুবাদের একদম সরাসরি মূলে কুঠার আনছেন রাহুল গান্ধী। এই ন্যারেশনটা কি, ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে?
রাজনীতির? হতে বাধ্য। আপনি জানবেন, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কিন্তু অনুসন্ধান করা, অনুসন্ধান করে কারণ খুঁজে বার করা। সে রবীন্দ্রনাথ তার একটা লেখায় বলেছিলেন যে যেদিন থেকে মাটি থেকে মাথা ওপরে উঠল, মানুষ এগিয়ে যেতে শুরু করলেন। তার সামনে যত বাধা আছে সমস্ত বাধাকে অতিক্রম করেই নতুনকে জয় করলেন। এটাই তো মানুষের চরিত্র। সেটা তো ওরা বোঝে না। ওরা ভাবে মন্দির মসজিদ করে লোককে আমরা আফিং খাওয়াতে পারবো। লোকে যারা আফিংয়ে ভুলছেন না এটাও বোঝে না ওরা। স্যার একদম একটু জুড়ে দিচ্ছি, আপনার বাড়ির খুব কাছাকাছি, আপনি হয়তো খবরও পাবেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এবং এক গোষ্ঠী অত্যন্ত মানে কাতর ভাবে বলছেন যে ওরা খাসি খাবে, আমরা ডাল ভাতও পাবো না। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব আবার আগের থেকেও ভয়ঙ্কর ভাবে শুরু হলো। একে কি আপনি বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন দেশে এবং রাজ্যে? গোটা দেশেই বিজেপি কোনো মতেই টিকতে পারবে না এবং তারা অন্তর্দ্বন্দ্বেই ভেঙে পড়বে। এবং আপনার একটা মজার কথা বলি, আমি পোস্টও করেছি। গতকাল একটি বাচ্চা মেয়ে, বোধহয় আইনের ছাত্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সে আমাকে বললে, সবাই ছবি তুলছে, ও বলে স্যার ছবি তুলবো কিন্তু আমার কিছু কথা আছে। হুম। তো আমি বললাম নিশ্চয়ই বলো। বলছে আমি এবিভিপি করি বা করতাম, যাই হোক। ওরা প্রতিটা সভায় আপনার বিভিন্ন পোস্ট নিয়ে আমাদের বোঝাতো যে আপনি হিন্দু বিরোধী। আমি এটা একদিন না বলে এটা আমাদের চর্চা হতো বিবিতে। তো বলে আমি একদিন শুধু প্রশ্ন করেছি যে কেন হিন্দু বিরোধী, কিভাবে বুঝলেন? তারপরেই তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। এখন এইটাই হচ্ছে ওদের পক্ষে বিপজ্জনক। স্যার পোস্টে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমি একটু জনগণের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি জানার জন্য, জানার জন্য এটা কোথায় ঘটলো ঘটনাটা? আগরতলায়, মানে ত্রিপুরায় এই ঘটনা ঘটছে? হ্যাঁ, ত্রিপুরায় এই ঘটনা ঘটছে, তাৎপর্যপূর্ণ। প্রত্যেকের মনে যখন প্রশ্ন উঠবে, শিশু যখন শুধায় মাকে আমি এলাম কোথা থেকে, উত্তর তো দিতে হবে। ভালো থাকবেন স্যার, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। Belong to nobody. You do not belong to anybody except yourself. You have a relationship with your father. You have a relationship with your brother. You have a relationship with your husband. You have a relationship with your son. But you do not belong to them. You belong to yourself. And I'd like to listen to you. কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? কোথায় থাকেন আপনারা? এগুলো কি কি এগুলো? কি হচ্ছে হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন কেমন রাখবে? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, গরিব বলে শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা।